যে নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে, কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে। আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে এখন সাহায্য কারোর কাছ থেকে চাই না। যদি লিবার্টি ভোগ করতে হয়, রেসপন্সিবিলিটিও নিতে হবে। কাজে না নেবার পরে তোমার কোনো অধিকার নাই। আমার বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, এখানে ফ্রি স্টাইল চলবে। 1975 সালের 15ই আগস্ট ঢাকার অধিকাংশ এলাকা জেগে উঠছিল, কিন্তু হঠাৎ শহর জুড়ে গুলির শব্দ। সেগুলো আসছিল শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বাসভবন ধানমন্ডি 32 থেকে। তিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। কিছুক্ষণের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে গেল, মুজিবের সেনাবাহিনী তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এটা একটি সামরিক দখল চলছিল, সেটা পাকিস্তানে একটি সাধারণ ঘটনা। একদল তরুণ অফিসার রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়। মুজিব ও তার পরিবার নিজেদের একটি কক্ষে তালাবন্ধ করে রাখে। গুলি চালানো শেষ হলে তিনি বেরিয়ে এলেন এবং সঙ্গে সঙ্গে অফিসাররা তাকে ধরে ফেলল। মুজিব তাদের জিজ্ঞাসা করতে থাকেন, তোমরা কি চাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু শেখ মুজিবকে অপহরণ করা হচ্ছিল না। সেনা কর্মকর্তারা আরো খারাপ কিছু পরিকল্পনা করেছিলেন। তাদের একজন তাকে একাধিকবার গুলি করেছে, অন্তত 18 বার। বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্তের আবরণে পড়েছিলেন। শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ছাড়া পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল, কারণ তারা দেশ থেকে শত শত মাইল দূরে ছিল। হাসিনাকে যখন এই মারাত্মক খবরটি জানানো হয়, তখন তিনি তা মেনে নিতে পারেননি। তার পক্ষে বিশ্বাস করা অসম্ভব ছিল যে বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তিদাতা শেখ মুজিবুরকে এত নির্মমভাবে হত্যা করা হয়। আর সেই মুহূর্ত থেকে শেখ হাসিনার জীবন আমূল বদলে যায়। তিনি নির্বাসনে বসবাস করেন। তিনি দুর্দান্ত প্রত্যাবর্তনও করবেন। তাকে একাধিকবার জেলে যেতে হবে, কিন্তু আজ তিনি বাংলাদেশের সবচেয়ে উচ্চতম নেত্রী, বিতর্কিত কিন্তু জনপ্রিয়। কিভাবে তিনি 15ই আগস্ট 1975-এর ট্র্যাজেডিটিকে পুনর্নির্মাণ করেছিলেন সেটা জানা যায়। শেখ হাসিনার জন্ম হয়েছিল 1947 সালে। তখন বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। তখন পর্যন্ত তার বাবা শেখ মুজিবুর একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, কিন্তু অসংখ্যবার জেলে যাওয়ায় মুজিব পরিবারকে সময় দিতে পারেননি। মুজিব 1949 থেকে 1952 সাল পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন। এমনকি তারপরেও তাকে সরকার সর্বদা টার্গেট করেছিল। তিনি 1954-1958 সালে গ্রেপ্তার হন এবং এই অভিজ্ঞতাগুলি হাসিনার রাজনীতিকে রূপ দেয়। অল্প বয়স থেকে তিনি পাকিস্তানকে প্রত্যাখ্যান করেছিলেন। এমনকি পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানকে নিয়ে প্রশ্ন উঠলে তিনি তার পরীক্ষাও বাদ দিয়েছিলেন। হাসিনা বলেন নীতির জন্যই তিনি এমন আচরণ করছেন, এবং এই মনোভাব কলেজেও অব্যাহত ছিল। তিনি ইডেন কলেজ এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় নেত্রী হয়ে ওঠেন। 1967 সালে ওয়াজিদ মিয়াকে বিয়ে করার পর তিনি 1969 সালে বাংলাদেশ মুক্তি আন্দোলনের একটি বড় অংশ নেন, যা ইতিমধ্যেই আকার ও গতিশীল রূপ নিয়েছিল। এই সময় তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল সংযোগে। শেখ মুজিবকে পাকিস্তান গ্রেফতার করেছিল, তাই হাসিনা বহির্বিশ্বে তার যোগাযোগের মাধ্যম ছিলেন। আমরা সবাই জানি পরবর্তীতে কি ঘটেছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। ভারতের সাহায্যে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীকে পরাজিত হয় এবং একটি নতুন দেশের জন্ম হয় বাংলাদেশ। এরপর সবকিছুই ঠিকঠাক চলছিল। তার দেশ স্বাধীন হয়েছে, তার বাবা রাষ্ট্রপতি, দেশ পুনর্গঠিত হচ্ছে, এবং 1975 সালের জুলাই মাসে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পুরো পরিবার তাকে ছাড়তে এসেছিল, কিন্তু তিনি জানতেন না যে এই শেষবারের মতো তাদেরকে দেখতে পাবে জীবিত অবস্থায়। কয়েক মাস পর সামরিক অভ্যুত্থান ঘটে, তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। এরপর তিনি নয়াদিল্লিতে এসে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন। হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে একটি বাড়ি দেওয়া হয়েছিল, এমনকি তিনি নতুন পরিচয় নিয়ে অত্যন্ত গোপনীয় জীবনযাপন করছিলেন। ঢাকায় সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান দায়িত্ব দখল করেন এবং কঠোর পদ্ধতিতে শাসন করেন, তাই হাসিনার পক্ষে দেশে ফেরা অসম্ভব ছিল। কিন্তু তিনি লড়াই চালিয়ে গেলেন। তিনি সামরিক শাসনের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন এবং বিশ্বব্যাপী সমর্থন অর্জনের চেষ্টা করেছিলেন, এবং অবশেষে ঢাকায় পরিস্থিতির উন্নতি হয়েছিল। 1981 সালে তিনি তার বাবার দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। হাসিনা বাংলাদেশে না থাকলেও নির্বাচিত হয়েছিলেন। তিনি দেখতে পেলেন যে জনসাধারণ তার পাশে ছিল, তাই তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটা ছিল একটা ব্যাপক স্বদেশে প্রত্যাবর্তন। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় নেমেছিল। বিমানবন্দর থেকে তার বাড়ি পর্যন্ত লোকজন সারিবদ্ধ ছিল।
শেখ হাসিনা 15টি দলকে একত্রিত করে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এরপর কিছুই পরিবর্তন হয়নি, তবে 1983 সালে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছিল। সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায়। পরদিন হাসিনা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন এবং সেনাবাহিনী তাকে চোখ বেঁধে হেফাজতে নেয়। এটি 1980-র দশকের রুটিন হয়ে উঠেছিল। হাসিনাকে বারবার গৃহবন্দী করা হয় এবং প্রতিবারই জনসাধারণের চাপে তাকে মুক্ত করতে বাধ্য করা হয়। 1986 সালে হুসেন মোহাম্মদ ইরশাদের স্বৈরাচারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। হাসিনা অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার দল 100টিরও বেশি আসনে জয়লাভ করে এবং তিনি বিরোধী দলের নেত্রী হন। কিন্তু এটা খুব মিশন পথ চলা ছিল না। স্বৈরা শাসকদের অধীনে সংসদ রাবার স্ট্যাম্পের মতো। হাসিনা তা শীঘ্রই বুঝতে পেরেছিলেন। 1987 সালে হাসিনা নতুন নির্বাচনের ডাক দেন এবং এর প্রতিক্রিয়ায় ইরশাদ সংসদ ভেঙে দেন এবং এই সময় সামরিক বাহিনী প্রতিশোধের জন্য মনস্থির করেছিল। 1988 সালে শেখ হাসিনার একটি জনসভায় পুলিশ গুলি চালায় এবং 80 জন মারা যায়, কিন্তু তিনি প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। ভবিষ্যতে এরকম অনেক প্রচেষ্টা করা হয়েছে। বলা হয় হাসিনা সফলভাবে এ ধরনের 19টি প্রচেষ্টা এড়িয়ে গেছে, কিন্তু তার সাহসিকতা পরিশোধ পেল। 1990 সালে তিনি ইরশাদের কাছে একটি সাংবিধানিক সূত্র প্রস্তাব করেছিলেন, একটি আলটিমেটামের মতো। ইরশাদ সম্মত হন এবং পদত্যাগ করেন। এটা সিনেমা হলে নির্বাচন হতো এবং হাসিনা বিজয়ী হয়ে আবির্ভূত হতো, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। আরো একটা মোড় তার জন্য অপেক্ষা করছিল। শেখ হাসিনা 1991 সালের নির্বাচনে জয়ী হন। সেটা জয়ী হয়েছিলেন খালেদা জিয়া, তার চিরশত্রু। জিয়া, তিনি সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের বিধবা ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেন। হাসিনাকে অপেক্ষা করতে হয়েছে। তিনি কৃষক ও শ্রমিকদের সমাবেশ করেছেন, তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছেন এবং খালেদা জিয়ার ওপর চাপ সৃষ্টি করেছেন। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন হয় এবং এইবার হাসিনা প্রথমবারের মতো নির্বাচনী বিজয়ের স্বাদ পান এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। তিনি ভালোই শুরু করেছিলেন। কিছু সংস্কার করা হয়েছিল, চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, চট্টগ্রামের বিদ্রোহ নির্মূল হয়েছিল। এগুলো ছাড়াও বাড়ি তৈরি করা হয়েছিল, বিধবাদের ভাতাও দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশের মানুষ ভিন্নভাবে চিন্তা করেছে। 2001 সালের নির্বাচনে শেখ হাসিনা পরাজিত হন। খালেদা জিয়া 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছিলেন, কিন্তু হাসিনা জিয়াকে সাহায্য করার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছিলেন। হাসিনা এখন বিরোধী দলে এবং বাংলাদেশে সেটা ভালো জায়গা না। আওয়ামী লীগের সভা সমাবেশ ও নেতাদেরকে টার্গেট করা হয়েছে, এমনকি প্রাক্তন মন্ত্রীদের হত্যা করা হয়েছে। এটা আসন্ন ঘটনার লক্ষণ ছিল। 2006 সালে বিএনপি সরকারের সময় শেষ হলো এবং এটি আরেকটি নির্বাচনের সময় ছিল, কিন্তু শুধু একটি সমস্যা ছিল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত হতে পারেননি হাসিনা ও জিয়া। প্রতিবাদ এবং পাল্টা প্রতিবাদ এবং শেষ পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 2007 সালে হাসিনা আমেরিকা ভ্রমণ করেন এবং তখন তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধভাবে টাকা তোলার অভিযোগ আনা হয়। তত্ত্বাবধায়ক সরকার বলেছে হাসিনার প্রত্যাবর্তন বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাই তাকে ফিরতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা শুনতে অস্বীকার করেন এবং তার দল আদালতে মামলা লড়ে। 50 দিন পরে তার প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আরো একবার শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন হয়। এটি 1980-র দশকের সাথে খুব অনুরূপ ছিল। বিশাল জনতা তাকে স্বাগত জানায়, কিন্তু শীঘ্রই তাকে গ্রেফতার করা হয়। দুর্নীতির অভিযোগ আবার উঠে আসে এবং হাসিনাকে গৃহবন্দী করা হয়, কিন্তু 2008 সালের নির্বাচনের ঠিক আগে তিনি মুক্তি পান। 2009 সালে হাসিনার দল সেই নির্বাচন জেতে, আর তখন থেকেই তার নিরবচ্ছিন্ন রাজত্ব শুরু হয়। 2009 থেকে 2024 সাল পর্যন্ত হাসিনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যেখানে 2014, 2019 এবং 2019 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দল বিএনপি কোনো বৈধ প্রমাণ ছাড়াই অনিয়মের দাবি করে কয়েকটি নির্বাচন বয়কট করেছে। এবার পেছনে ফিরে দেখি শেখ হাসিনার উত্তরাধিকার কি। প্রথমটি হলো অর্থনীতি। বাংলাদেশ অর্থনীতিতে উঠেছে। এটি বিশ্বের বৃহত্তম প্রসাদ রপ্তানিকারকদের মধ্যে রয়েছে, তাই তাদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। দ্বিতীয়ত যে তিনি সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রেখেছিলেন, এটা ভাবার চেয়েও করা কঠিন। শুধু আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া ইত্যাদির অবস্থাই দেখুন।
সামরিক বাহিনী একবার ক্ষমতার স্বাদ পেলে তাদেরকে ব্যারাকে রাখা কঠিন। তিনি বাংলাদেশকে সাধারণের হাতে রেখেছিলেন। তৃতীয়ত, তিনি ইসলামিক মৌলবাদও আটকে রেখেছিলেন। ইসলামিক দেশ হলেও শক্ত হাতে তিনি কট্টরপন্থাকে নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি তার বাবার কাছ থেকেও মূল মূল্যবোধটা শিখেছিলেন। কিন্তু এছাড়াও এটাও বলতে হবে যে এই ধরনের দেশে বিরোধী হয়ে থাকাও বিপদ। তাই কেউ ক্ষমতা ছাড়তে চায় না আর বিরোধীদের চিরশত্রু মনে করে। এইভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতে পারে না, কারণ বিরোধীরাও গণতন্ত্রের একটা অভিন্ন অঙ্গ। এবার সাম্প্রতিক ঘটনায় আসি। দেশের কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। যথারীতি এই বিক্ষোভগুলো সহিংস রূপ নেয় এবং রাষ্ট্রও তা নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকজনকে হত্যা করে। কিন্তু বিএনপি, জামায়াতে ইসলামী এবং কিছু বিদেশি শক্তির সহায়তায় সরকার তাদের দাবিতে রাজি হওয়ার পরও এই তথাকথিত বিক্ষোভ চলতে থাকে। ছাত্রদের বিক্ষোভকে সামনে রেখে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে সেনা অভ্যুত্থান ঘটালো। যদি কেউ বিচক্ষণ বুদ্ধিমত্তার সাথে মনে করেন যে একটি ছাত্র বিক্ষোভ বর্তমান বিশ্বের যে কোনো রাষ্ট্রের সরকারকে উৎখাত করতে পারে, আমি তাদের প্রতি আমার শুভ কামনা জানাই। এখন বাংলাদেশ আবার সেনার কবলে। সেনাপ্রধান বাকেরুজ্জামান এখন দেশের হাল ধরেছেন, আর শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। তাই তিনি সঙ্গে সঙ্গে তার বোনকে নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন। রিপোর্ট অনুযায়ী তিনি ভারতে আছেন, ইংল্যান্ড, আমেরিকা থেকে আশ্রয় চাইছেন। এখনো পর্যন্ত কোনো সঠিক ঠিকানা নেই তার। এক সময়কার বিদ্রোহী, অদম্য লড়াইয়ের জন্য পরিচিত, জীবনে অসংখ্য প্রত্যাবর্তন করেছেন। আজ সেই শেখ হাসিনার কোনো দেশ নেই।